আপকি আদালতে ভারতের রক্ষামন্ত্রী রাজনাথ সিং এর ওপর অভিযোগ হলো যে ওনার সরকার গণতন্ত্রের গলা টিপে ধরেছে। রাজনাথজি, যবে থেকে অরবিন্দ কেজরিওয়ালকে জেলে পাঠানো হয়েছে, ওনার পার্টির লোকজনেরা বলছে যে বিজেপি গণতন্ত্রের হত্যা করেছে। আমরা তো কেউ জেলে পাঠাইনি। আপনি হয়তো দেখেছেন উনি কোর্টে গিয়েছিলেন, আর কোর্ট ওনাকে কোনো রিলিফ দেয়নি। তথাপি হয়তো আমি যতদূর জানি যে যে ইনভেস্টিগেটিং এজেন্সি রয়েছে যেমন ইডি, তাদেরকে ডেকে সমস্ত ডকুমেন্ট চেক করেছিল। তারপর ওনারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই সিচুয়েশনে আমরা বেল দিতে পারবো না। কিন্তু ওনার পার্টির লোকজন তো বলছে যে ইলেকশনের আগে একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীকে জেলে পাঠিয়ে ভারতীয় জনতা পার্টি খুবই অত্যাচার করছে। আচ্ছা, এই প্রশ্নটা আমাদেরকে কেন করা হচ্ছে? সরকার আপনাদেরই, তাই? না, আমরা তো জেলে পাঠাইনি। ওনার বিরুদ্ধে তো যে এনকোয়ারিটা চলছিল, ইডি যে এনকোয়ারিটা করছিল, ওরাই চার্জশিট তৈরি করেছিল। আর যতদূর আমি জানি যে প্রথমে ওনাকে বলা হয়েছিল যে আপনি আপনার সময় দিন, আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। কি তথ্য আছে, কি তথ্য নেই, কিন্তু উনি কোনো সময়ই দেননি। নিজেই উনি কোর্টে গিয়েছিলেন, আমরা তো কোর্টে যাইনি। উনি সময় দেননি বলে ওকে তুলে নিয়ে যাওয়া হলো? না, না, তুলে নিয়ে গেছে মানে আমরা কিন্তু পাঠাইনি। আমরা কিচ্ছু করিনি। আদালতেই ওনাকে রিলিফ দেননি। অভিষেক মনু সিংভি বড়সড় একজন উকিল, রাজ্যসভার মেম্বারও ছিলেন, ওনাকে তো ভালো করে চেনেন। উনি সুপ্রিম কোর্টের সামনে বলেছেন যে অরবিন্দ কেজরিওয়ালকে রিলিফ করে দিন, না হলে জেল থেকে মুক্তি দিয়ে দিন, না হলে যেদিন ইলেকশন হবে শেষের দিন যখন জনগণ ভোট দেবে তখন সমস্ত বিরোধী দলের নেতারা জেলে থাকবে। জানি না কোন পরিপ্রেক্ষিতে উনি বলছেন। এখন দেখুন কি হয় 2 মাস পর। আর আমি মনে করি যে এই যে অপরাধ বোধে উনি কেন ভুগবেন, এই কথাটা তো আমার মাথায় ঢুকছে না। উনিও জেলে চলে যাবেন। কারণ সরকার তো জেলে পাঠায়নি। মানে আ আ মোদিবাবু হয়তো জেলে পাঠিয়েছেন, অন্য কেউ হয়তো জেলে পাঠিয়েছেন, সেরকমটা নয়। ইডির ওনার কাছে কিছু কোয়েরি করতে চেয়েছিল, ওনাকে কিছু প্রশ্ন করতে চেয়েছিল, এই ধরনের কিছু সমন পাঠিয়েছিল যে আসুন বসুন, আমরা আপনার সঙ্গে কথা বলতে চাই। ৯ বার সময় দেননি। তারপর উনি কোর্টে গেলেন। যাতে উনি রিলিফ পেয়ে যান, ওনাকে যাতে জেলে যেতে না হয়। এখন কোর্টই যদি রিলিফ না দেয়, আর আপনি বলবেন যে কোর্টের উপরে আমরা প্রেশার ক্রিয়েট করেছি। না, উনি বলেন যে ইডি আর সিবিআই এর ব্যবহার করা হয়, আর অরবিন্দ কেজরিওয়াল একাই এমন একজন নেতা যিনি নরেন্দ্র মোদীজিকে চ্যালেঞ্জ করতে পারেন এবং হারাতে পারেন, সেই জন্য ওনাকে ইলেকশনের আগে সরিয়ে দেওয়া হলো। হায় হায় হায়, বড় বড় সব লোকজন মোদিবাবুকে চ্যালেঞ্জ করতে পারলেন না, উনি কি করবেন? মোদিজির আরো একজন চ্যালেঞ্জার আছেন, রাহুল গান্ধী। উনি অরবিন্দ কেজরিওয়ালের অ্যারেস্ট হওয়ার পর টুইটারে লিখেছেন, ভয় পেয়ে যাওয়া তানাশা, মরে যাওয়া গণতন্ত্র চায়। এই ধরনের শব্দ প্রয়োগ একজন প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে এই লোকজনরাই করতে পারে। আর আমি আপনাকে বলছি, জীবনে আমি কোনোদিন কোনো প্রাইম মিনিস্টারকে, যতই সে কংগ্রেসের প্রাইম মিনিস্টার হোক না কেন, আমি কোনোদিন কারো সম্পর্কে এই ধরনের আলোচনা করিনি। কেন? আমি মনে করি যে প্রধানমন্ত্রী হলেন স্বয়ং একটা সংস্থা। তাই কোনো রকম বাজে শব্দ প্রধানমন্ত্রীর এই সংস্থার সম্পর্কে বলা উচিত নয়। রাষ্ট্রপতিও একই রকম সংস্থা। তার সম্পর্কে এই ধরনের শব্দ ব্যবহার করা উচিত নয়। ডিফারেন্স অফ ওপিনিয়ন হতেই পারে। আপনি বলুন, উনি ভুল করেছেন, উনি ঠিক করেছেন, এইটা না করলে হয়তো আরও ভালো হতো, ওটা করলে এইসব কথা আর কি হতেই পারে। কিন্তু এই ধরনের শব্দ যেভাবে ব্যবহার করা হয়েছে, এটাকে আমি কনডেম করি। মানতে পারি না। কিন্তু ভোটের আগে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করাটা আপনার মনে হয় না যে ইলেকশনের ক্ষেত্রে লোকসান হবে বিজেপির? আরে বাবা, আমরা কি গ্রেফতার করেছি নাকি? আপনি এটা কেন বলছেন রজত বাবু যে গ্রেফতার করা হবে? এই কারণে রাজনাথজি, কারণ কেসটা তো ইডি করেছে, সিবিআই করেছে। ইনভেস্টিগেটিং এজেন্সি এরা বহু আগে থেকে এই ব্যাপারটার খোঁজ খবর চালিয়ে যাচ্ছিল। কিছু লোকজন ১-১.৫ বছর আগে এই মামলায় জেলে গিয়েছিল। একটা কন্টিনিউয়াস প্রসেস ছিল। সেই কারণেই উনি জেলে গেছেন।
আরে ভোট এসে গেছে, ওকে ধরে ফেলো। আজ কিন্তু দেশ জানে যদি বাইরে থাকতেন তাহলে কি করতেন। আচ্ছা, 2014-তে তো বাইরেই ছিলেন, 2019-এও উনি বাইরে ছিলেন। কিন্তু কিন্তু এটা অন্য ব্যাপার। কিন্তু রাজনাথজি একাই তো, আপনি ওনাকে কিন্তু আমি একেবারে ওনার সম্পর্কে কিছু বলতে চাই না। ওই এখন কেজরিওয়ালের ব্যাপারে কোর্টের যা জাজমেন্ট হবে, হবে। সেটা আমাদের সবাইকে মেনে নিতে হবে। তার জন্য আমাদের উপর আঙুল তোলাটা, আমাদেরকে দোষারোপ করাটা, আমি মনে করি যে এটা আমাদের সঙ্গে ন্যায় করা হচ্ছে উনি না। তো নিজে যখন জেলের বাইরে ছিলেন তখন উনি বলতেন যে হুম। মনীষ সিসোদিয়া হলেন সত্যবাদী যুধিষ্ঠির। উনি দিল্লির জনতাকে ভালো শিক্ষা দিচ্ছিলেন বলে মোদিজি ওনাকে জেলে পাঠিয়ে দিলেন। আহাহা! অসাধারণ। ওনার গোটা পার্টিটাই তো জেলে রয়েছে। ভারতের রাজনীতির সবথেকে বড় বিড়ম্বনা হলো এটাই। বহু সমস্ত নেতার ওয়ার্ডস আর ডিডস, কৃতি এবং কথোপকথন, বলা এবং করার মধ্যে পার্থক্য থাকার কারণে ভারতের রাজনীতি, ভারতের নেতাদের উপর থেকে জনগণের বিশ্বাস আস্তে, আস্তে সমাপ্ত হতে লাগলো। আর একটা গভীর বিশ্বাসের সংকট দেশের রাজনীতির উপরে এসে পড়ল। আর আমি দাবি করে বলতে পারি, ভারতের রাজনীতিতে এসে পড়া বিশ্বাসের সংকটকে যদি কেউ চ্যালেঞ্জ রূপে স্বীকার করে থেকে থাকে, তাহলে সেটা হলো আমাদের পার্টি, ভারতীয় জনতা পার্টি। আমরা আমরা যেটা বলি, আমরা যা বলি সেটাই করি। কেউ এটা বলে দেখাক তো দেখি, এটা আপনি বলেছেন, অথচ এটা করেননি। ঘোষণাপত্রে মোদিবাবু যেসব কথা বলেছেন, 2014-তে পার্টির প্রেসিডেন্ট আমিই ছিলাম। মোদিবাবু প্রাইম মিনিস্টার ক্যান্ডিডেট ছিলেন। মোদিবাবু বারবার আমাকে বলতেন যে, "অধ্যক্ষবাবু, এটা দেখে নেবেন যে আমাদের ইলেকশনের ম্যানিফেস্টোতে এমন কোনো জিনিস যেন না থাকে, যেটা আমরা সরকার তৈরি হওয়ার পর পূরণ করতে না পারি।" আপনি কি ম্যানিফেস্টোতে থোড়াই লিখেছিলেন যে ইলেকশনের আগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জেলে থাকবেন, দিল্লির মুখ্যমন্ত্রীও জেলে থাকবেন? এই জন্যই তো আমি বললাম যে আমরা লিখিনি। আমরা মোটেও লিখিনি এই জন্যই, আর এটা তো আমাদের আর কাজও নয়। ঝাড়খণ্ডে তো আপনার শ্বশুর বাড়ি, ওখান থেকে নিশ্চয়ই খবর পেতেন যে কি হচ্ছে? না, না, এসব তো এজেন্সিরা নিজের কাজ করছে। আর কোথাও যদি কোনো কিছু অন্যায় হয়, এজেন্সি কিছু যদি আমি ভুল বলছি করে, রাজনাথজি, তাহলে কেন আদালত থেকে কেন সেখানে এরকম হস্তক্ষেপ ইমপ্রেশন করবে। ক্রিয়েট হয়? হুম, যে ফিগারগুলো এসেছে, হুম, এটা হলো ইন্ডিয়ান এক্সপ্রেসের একটা রিপোর্ট, যেখানে লেখা আছে গত 10 বছরে ইডি 347 জন প্রমুখ নেতার তদন্ত করেছেন। এর মধ্যে 85% 85% ছিল বিপক্ষ দলের নেতা। হুম। এটা তাহলে সমস্ত করাপশন কি বিপক্ষ দলই হয়? না, আমার মনে হয় যে এর জন্য ইন্ট্রোস্পেক্ট করা উচিত মানুষের। যার উপর অভিযোগ উঠবে তার নিজের। কেন এরকম হচ্ছে? আর অভিযোগ তো এটাও ওঠে যে যদি ওরা বিজেপিতে চলে আসে তাহলে পরে চার্জ ড্রপ হয়ে যায়। না, কোর্ট আদালত নিজের কাজ চালিয়ে যাবে। যতই কেউ এদিকে থাক বা ওদিকে থাক, যেখানেই থাকুক। তাহলে আপনি বলছেন যে যেসব লোকজন, সে অজিত পাওয়ারই হোক অথবা অশোক চৌহানই হোক, তাদের বিরুদ্ধে যেসব কেসগুলো রয়েছে সেগুলো যাই চলতেই হোক, থাকবে? আদালত যেমন নিজের কাজ করছে তেমনই করতে থাকবে। ইনভেস্টিগেটিং এজেন্সি নিজেদের যে কাজটা করার সেটা তারা করতে থাকবে। কিন্তু ইনভেস্টিগেশন এজেন্সি যেগুলো করে সেটার প্রভাব তো রাজনীতিতে পড়তে পারে, তাই না? এখন দিল্লিতে ভোট হতে চলেছে, আর যা হবে তাতে তো আসলে যে পাবলিকের যে সিম্প্যাথি পাবেন যে যে কেজরিওয়ালজি। যে অন্যায় করবে তার পলিটিক্যাল ক্যারিয়ারের উপরে তো অ্যাডভার্স এফেক্ট তো হবেই। আপনার পার্টির কিছু লোক অরবিন্দ কেজরিওয়ালের একটা ভিডিও রিলিজ করেছিল। সেই ভিডিওতে উনি বলেছেন, যদি মনীষ সিসোদিয়া অন্যায় করে থাকেন তাহলে তাকে জেলে পাঠিয়ে দাও। আমি যদি অন্যায় করি, আমি যদি করাপশন করি, আমাকেও জেলে পাঠিয়ে দাও। হ্যাঁ, তা উনি তো চলে গেলেন। জনতার মধ্যে থেকে কোনো আচ্ছা। প্রশ্ন? স্যার, দিল্লিতে তো বিজেপি ইলেকশন জিততেই পারে না। তাহলে এটা কি অন্য একটা পদ্ধতি, যার ফলে মুখ্যমন্ত্রীকে জেলে পুরে সরকার কবজা করা যায়? সরকার যদি এরকম করে থাকতো তাহলে আমি আপনার প্রশ্নের উত্তর দিয়েই দিতাম। সরকারের কথা এরকম হয়েছে এটা আমি মনে করি না। ইনভেস্টিগেটিং এজেন্সি ১.৫ বছর, ২ বছর, ২.৫ বছর ধরে এই কাজ করে আসছে। কিছু মানুষ এই অভিযোগের ভিত্তিতেই জেলের ভিতরে চলে গেছেন। হ্যাঁ। রাজনাথজি, আপনার মনে হয় না যে আপনারা সরকারে আসার পর গত 10 বছরে এই ইনভেস্টিগেটিং এজেন্সিগুলো প্রয়োজনের তুলনায় একটু বেশি অ্যাক্টিভ হয়ে গেছে? না, আমাদের এখানে এমন কোন এজেন্সি আছে যেটা অ্যাক্টিভ নয়? এমন কোন মন্ত্রণালয় আছে আমাদের যেটা এখানে আগের তুলনায় অ্যাক্টিভ নেই? সবাই অ্যাক্টিভ আছে। ইভেন প্রাইম মিনিস্টারও অ্যাক্টিভ আছেন। সমস্ত মিনিস্টাররা অ্যাক্টিভ রয়েছেন। তাই তো আজ ইন্টারন্যাশনাল কমিউনিটিতে ভারত এতটা গতির সঙ্গে এগিয়ে গেছে।
আর আমি সম্পূর্ণ কনফিডেন্সের সঙ্গে বলতে পারি, প্রথমে যদি ভারত ইন্টারন্যাশনাল ফোরামের উপর কিছু বলতো, তখন ভারতের কথাগুলোকে যে গম্ভীরতার সঙ্গে নেওয়া উচিত ছিল, সেটা নেওয়া হতো না। কিন্তু আজ যদি ইন্টারন্যাশনাল ফোরামের উপর ভারত কিছু বলে, তাহলে গোটা পৃথিবী মনোযোগ দিয়ে শোনে যে ভারত কি বলতে চাইছে। এটাই হলো ভারতের। এই কথাটা সত্যি যে প্রধানমন্ত্রী অ্যাক্টিভ রয়েছেন, এজেন্সিগুলো অ্যাক্টিভ রয়েছে। এখন কংগ্রেসের এটা অভিযোগ যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট প্রয়োজনের তুলনায় বেশি অ্যাক্টিভ এখন। কংগ্রেস পার্টিকে 210 কোটি টাকার। সবাইকে সঠিকভাবে নিজের নিজের ভূমিকা পালন করা উচিত। কারোরই ইনঅ্যাক্টিভ থাকা উচিত নয়। সবারই অ্যাক্টিভ থাকা উচিত। সে প্রেসিডেন্টই হোক, প্রাইম মিনিস্টারই হোক, যে কোনো মিনিস্টার হোক, কোনো ব্যুরোক্র্যাট হোক, সবার অ্যাক্টিভ থাকা উচিত। এখন সবার নিজের নিজের দায়িত্ব পালন করা উচিত। দেখুন, ইনকাম ট্যাক্সের কারণে কংগ্রেসের কি অবস্থা হয়েছে তার বয়ান দিয়েছেন রাহুল গান্ধী। উনি বলেছেন আমাদের যে অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে, ওনাদের কাছে রেলের টিকিট কাটার কোনো টাকা নেই, ওনাদের কাছে পোস্টার ছাপানোরও কোনো টাকা নেই। আমি তো কাউকে 2 টাকাও দিতে পারবো না। আ আপনারা কি এগুলো বিশ্বাস করেন নাকি? দেখুন, এই জনগণই বিশ্বাস করছে না যে ওনার কাছে 2 টাকাও নেই, কাউকে তো দিতে পারেন না। ইলেকশনের সময় একটা প্রিন্সিপাল অপোজিশন, সব থেকে পুরনো পার্টি তো অবশ্যই, তার অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হোক। না, মানে আমি যদি কেউ অভিযোগ করলো যে আপনি এটা ফ্রিজ করে দিয়েছেন, মনে করুন ফ্রিজ হয়ে গেছে, কোনো এজেন্সি ফ্রিজ করে দিয়েছে, তাহলে আপনারা কোর্টে যাচ্ছেন না কেন? লোয়ার কোর্ট আছে, হাই কোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে। আপনারা কেন যাচ্ছেন না? যান, কিন্তু রিলিফ পান না। তো কি করা যাবে? তো এই জন্য আমি কি করব বলুন? আমাদের গভর্নমেন্ট কি করবে? মোদিবাবু কি করতে পারেন? দেখুন, যতজন পলিটিক্যাল মানুষ আছেন অন্যান্য পার্টি, তাদের সঙ্গে গিয়ে আমি কথা বলি, তারা বলেন যে মোদিজি খুবই কঠোর, অমিত হুম। শাহ খুবই কঠোর, কিন্তু রাজনাথজি দয়ালু হওয়া সত্ত্বেও উনি দয়া করেন না। না, না, আমাদের এখানে সবাই দয়ালু। সবাই এখানে দয়ালু। দ্বিতীয় কথা, দেখুন, যতদূর করাপশনের প্রশ্ন উঠছে, বলার জন্য তো অনেক কিছুই বলতে পারে অনেকে। 10 বছর হয়ে গেছে। এই গভর্নমেন্ট মোদিবাবুর লিডারশিপে চলাকালীন যে কোনো অপোজিশনের কোনো ব্যক্তি আঙুল তুলে কোনো একজন মিনিস্টারের উপরও অভিযোগ করতে পারেনি করাপশনের। এই হলো আমাদের গভর্নমেন্ট। আর আপনি হয়তো কংগ্রেসের গভর্নমেন্টকেও আগে দেখেছেন। প্রচুর অভিযোগ। হয়তো কংগ্রেসের এমন কোনো গভর্নমেন্ট ছিল না আগে যেখানে অভিযোগ ওঠেনি। এতটাই গুরুতর অভিযোগ, যার জন্য কংগ্রেসের মন্ত্রীদের জেলের হাওয়া খেতে হয়েছে। নিজেদের মন্ত্রীকে বাঁচালেন না কেন? আর আমাদেরকে বলে চলেছেন যে আপনারা বাঁচান। কোর্ট তো বসে আছে। কোর্টই তো শাস্তি দিয়েছিল। কংগ্রেস গভর্নমেন্টে থাকা সত্ত্বেও ওদের গভর্নমেন্টের মন্ত্রীদের শাস্তি দিয়েছিল কোর্ট। দেখুন, কোর্ট, যদি আমরা এজেন্সি যদি কোনো ভুল কাজ করে থাকে, কোর্ট তো তার মধ্যে ইন্টারভিন করতেই পারে। ভেতরে ঢোকানো লোককে বিহাইন্ড বার করতে পারে কোর্ট। কোর্টের কাছে এই অথরিটি রয়েছে। এই রাহুল গান্ধী ওনার প্রেস কনফারেন্সে এটাই অভিযোগ করছিলেন যে গণতন্ত্রের হত্যা করা হচ্ছে, আমাদের অ্যাকাউন্ট ফ্রিজ করা হচ্ছে। এদিকে মিডিয়াও কিছু করছে না, ওদিকে কোর্টও কিছু করছে না, সবাই তামাশা দেখছে। এবার বলুন, এখন কোর্টের উপরেও কোর্টে বলেছে? এটা বললে তাহলে তো কেউ না কেউ কোর্টে চলে যাবে। তারপর আবার এটাও বলছেন যে যদি এটা নরেন্দ্র মোদী, যদি এটা বলে থাকে তাহলে এটা কন্টেম্পট অফ কোর্ট। মোদিজি যদি তৃতীয়বার ভোটে জেতেন, হুম। তাহলে পরে দেশে সংবিধান শেষ হয়ে যাবে, আর তারপর আর কখনো ইলেকশন হবে না, চিরকাল মোদিজিই থেকে যাবেন। সংবিধানের যে প্রভিশন আছে সেই প্রভিশন থেকে সরে তার বাইরে গিয়ে আমরা কি এমন কাজ করেছি তার একটা তো অন্তত বলুন। সমস্ত বিরোধী দলের নেতারাই বলেন সরকার সিবিআই এর, ইডির, ইনকাম ট্যাক্সের ব্যবহার করছে নিজের বিপক্ষকে ভয় দেখানোর জন্য। একদম ভুল কথা। সঠিকই নয়। পুরোপুরি ভিত্তিহীন। ভাই, আপনি যান, আপনি পলিটিক্যাল পার্টি জনতার মাঝখানে যান, জনগণের সমর্থন লাভ করুন, জনতার বিশ্বাস অর্জন করুন। আপনি সেই কাজটা করতে পারছেন না, জনতার বিশ্বাস আপনি লাভ করতে পারছেন না, আর নিজের দোষটা ঢাকার জন্য সরকারে থাকা দলের উপর অনবরত অভিযোগ তোলার চেষ্টা করে চলেছেন। জনগণের কাছে যান, উনি বলেন জনগণ আমাদের ভোট দেয়, কিন্তু ইভিএম এ সেই ভোটটা বিজেপি পেয়ে যায়। যেসব রাজ্যে ওরা ইলেকশন জিতে যায় সেখানে ইভিএম ঠিক থাকে, আর যে রাজ্যে ওরা হেরে যায় সেখানে ইভিএম এর গন্ডগোল হয়ে থাকে। তাহলেই বলুন, এর জন্য কি করা যাবে? আপনিই সিদ্ধান্ত নিন। আপনি ওনাকে কিছু বলুন যে কি করা যায়। অপোজিশন তো দুর্বল হয়ে গেছে, দেশে তো একটা শক্তপোক্ত বিপক্ষ দরকার। না, না, ওদের বোঝানোর ক্ষমতা আমাদের নেই।